হাই বন্ধুরা, আজকে আমরা এনটিপিসি পরীক্ষার 3 নম্বর সেট প্র্যাকটিস করব। এর আগে দুটো সেট আমরা পড়েছি। আজকে আমরা 3 নম্বর সেট প্র্যাকটিস করব। ওবিসি মামলার জন্য বিভিন্ন পরীক্ষার কিন্তু এখন স্থগিত হয়ে আছে, কিন্তু তোমরা হাল ছাড়বে না। তোমাদের প্র্যাকটিস কিন্তু কন্টিনিউ করে যাবে। যে কোনো সময় যখন মামলা উঠে যাবে, পরপর পরীক্ষাগুলো কিন্তু হতে থাকবে। তাই তোমাদের প্র্যাকটিস কিন্তু ছাড়লে চলবে না। চলো আজকে এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে আমরা যে সেটটা করব সেটাতে দেখো, ম্যাথ, রিজনিং, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস সবকিছু এই সেটে। দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রথম প্রশ্ন বলছে কুটিয়াট্টম। কুটিয়াট্টম কোন রাজ্যের একটি শিল্পরূপ যা ইউনেস্কোর মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে? কুটিয়াট্টম কোন রাজ্যের একটি শিল্পরূপ বলতে চাইছে। চারটে অপশন আছে: কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা। এই রাজ্য, বিভিন্ন রাজ্যের অনুষ্ঠান, বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, যেগুলো কিন্তু রেলের পরীক্ষায় বেশি আসে। এই কুটিয়াট্টম এটা হলো কেরালার একটি শিল্প বা কেরালার একটি নৃত্য বলতে পারো। দেখো, এই কুটিয়াট্টম কি? এটি সংস্কৃত থিয়েটার যা কেরালার চর্চা করা হয়। এটি ভারতের প্রাচীনতম জীবন্ত নাট্যের একটি ঐতিহ্যশালী মধ্যে একটা, কিন্তু এই কুটিয়াট্টম 2000 বছরের বেশি প্রাচীন কিন্তু এই কুটিয়াট্টম, যা কেরালা রাজ্যে কিন্তু দেখা যায়। পরের প্রশ্ন দেখো, একটি স্কুলের প্রতিযোগিতায় 3 জন প্রার্থী রাহুল, প্রশান্ত এবং সত্যেন্দু অংশগ্রহণ করেছিল। এটা অঙ্ক। 3 জন প্রার্থী অংশগ্রহণ করেছে: প্রশান্ত, সত্যেন্দ্র আর রাহুল। তারা যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 30 সেকেন্ডে একটি আবর্তন করে। দাঁড়াও, হ্যাঁ, তার মানে একটি স্কুলের প্রতিযোগিতা অংশগ্রহণ করছে বৃত্তাকার পথ, মানে যদি এরকম রাউন্ড হয়, হ্যাঁ, তাহলে তারা যথাক্রমে 26 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 30 সেকেন্ডে প্রত্যেকটা বৃত্ত অতিক্রম করেছে, মানে এই রাউন্ড যে মাঠটা অতিক্রম করছে। তারা যদি ট্র্যাকে ছুটতে থাকে এবং কতক্ষণ পরে তারা আবার মিলিত হবে। তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমরা এলসিএম করে থাকি। এখানে এলসিএম করব, 2 দিয়ে যদি করি, 13 × 2 = 26, 18 × 36, 15 × 30। যদি 3 দিয়ে করি, 13, 3 × 6 = 18, 3 × 5 = 15। আর যাবে না। গুণ করো, 3 × 2 = 6, 5 × 6 = 30, 3 × 30 = 90, 90 2 × 180 × 13। কত হচ্ছে? 180 × 13 হচ্ছে 360। দেখো, 360 সেকেন্ডে কিন্তু তারা একে অপরকে, এই যে 360 সেকেন্ডে কিন্তু তারা একে অপরকে মিলিত করবে বা তার প্রারম্ভিক বিন্দু মিলিত করবে। বুঝতে পেরেছো? সাধারণ এলসিএম এর পদ্ধতিতে আমরা কিন্তু এটা করতে পারি। চলো পরের প্রশ্ন দেখবো আমরা। 360 সেকেন্ড। আজ বরুণের জন্মদিন। আজ থেকে 1 বছর পরে তার বয়স 12 বছর আগের তুলনায় দ্বিগুণ হবে। আজ বরুণের বয়স কত? খুব সুন্দর প্রশ্ন। দাঁড়াও 1 সেকেন্ড। হুম, বলছে আজ বরুণের জন্মদিন, তাই তো? তাহলে ধরি আজ তার বয়স X বছর, ধরতেই পারি। আজ থেকে 1 বছর পরে, 1 বছর পর তাহলে তার বয়স কত হবে? X+1। একটু বোঝার চেষ্টা করো, আমি এখানে মাউস দিয়ে লিখছি বলে হ্যান্ড রাইটিংটা একটু প্রবলেম হচ্ছে, বুঝে নাও। তার 12 বছরের আগের তুলনায়, 12 বছর আগে, তার মানে যদি X বছর থাকে, 12 বছর আগে 12 - X ছিল, দ্বিগুণ হয়। তাহলে 12 - X কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে বর্তমান বয়সে দ্বিগুণ হবে 1 বছর পরে বলেছে। যদি এটাকে সলভ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে X+1 আর এদিকে হচ্ছে কত? 2X, সরি, 2X - 24 কত হচ্ছে? তাহলে X সমান সমান 25। আমার X কি ধরা ছিল? X হচ্ছে আমার বর্তমান বয়স ধরেছিলাম আমরা, X বছরটা। তাহলে আজ বরুণের বয়স কত? আজই আমি X 25 বছর হবে, কারণ আমি 25 ধরেছিলাম। তাহলে 25 বছর হবে
বরুণের বয়স। বুঝতে পেরেছো? এখানে এক্স ধরলাম বরুণের বয়স, 1 বছর পরে মানে x+1, আর 12 বছর আগে তাহলে x-12 বছরের দ্বিগুণ ছিল, 2 দিয়ে গুণ করলাম, ইকুয়েশন সলভ করলাম, বেরিয়ে গেল। আশা করি তোমরা পারবে। 25 বছর হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। বলছে ড্যাশ কম্পিউটার প্রোগ্রামের একটি ত্রুটি। এটা আশা করি সকলেই পারবে। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি হচ্ছে, সেটাকে আমরা বলি বাগ। আর বাকি যে অপশন গুলো আছে সেগুলো আমরা একটু যদি জানি। দেখো ক্র্যাশ বলছে, ক্র্যাশ বলছে কি, যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি কোনোভাবে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন সেটাকে বলি ক্র্যাশ। আর ভাইরাস কি জিনিস? এটা হচ্ছে মানুষের শরীরের ভাইরাস বা সেই ভাইরাস নয়। এই ভাইরাস হচ্ছে কম্পিউটার ভাইরাস বা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের সাথে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটা, ঠিক আছে? আর পাওয়ার ফেলিওর কি, যখন কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক সরঞ্জাম মানে পাওয়ার পাচ্ছে না, মানে ইলেকট্রিক্স ওর মধ্যে যাচ্ছে না, এবং স্টোরেজের কোনো সমস্যা হচ্ছে, কম্পিউটারের মেমোরি কোনো সমস্যা হচ্ছে, তখন সেটাকে আমরা পাওয়ার ফেলিয়ার বলি। 5 নম্বর প্রশ্ন একটা রিজনিং এর প্রশ্ন, বলতে যে এই যে রয়েছে সেটাকে, এই স্টার চিহ্নগুলোতে কি কি চিহ্ন প্রতিস্থাপন করলে ইকুয়েশনটা 23 হবে, মানে কোন সঠিক চিহ্ন? প্রথমে দেখো ভাগ বলছে, তাহলে 5/25। এটা তো কেমন লাগছে, দেখো 5 দিয়ে যদি এই সামনের সংখ্যাটা ছোট হয়ে যায়, এটা তো ভাগ হবে না। তাও যদি পরে ইন্টু হয় 125। আমি এই প্রথম অপশনটা করলাম না, আমি সেকেন্ড অপশনটা দিয়ে স্টার্ট করছি। দেখি তো সেকেন্ড অপশনটা দিয়ে যদি স্টার্ট করি, তাহলে ফার্স্টে বলছে 5, বসালাম 5 ইন্টু 25, তারপরে ভাগ, ভাগ বসাই, ভাগ 5, ভাগ 5, তারপরে -11। তোমরা কিন্তু পরীক্ষা হলে তাড়াতাড়ি করে হাত চালিয়ে করবে। +9। দেখি 23 আসে কি না, দেখি। আগে কিসের কাজ হবে? আগে ভাগের কাজ হবে, তাই তো? তাহলে এখানে 5 ইন্টু হিসাবে পড়ে আছে, তাহলে 5 ইন্টু এদিকে 25 ভাগ হয়ে আসলো, আর একটা 5 আসলো, -11 +9 কত হচ্ছে? 25। 5 25, 5 5 25, 25 -11 +9, -11 +9 মানে হচ্ছে কত? -2। তাহলে 25 থেকে 2 চলে গেলে 23 আসছে তো, তার মানে অপশন 2 রাইট। বোঝাতে পারছি? জানি না তোমাদের এই মাউসের মধ্যে লিখছি হয়তো কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা আসলে বুঝতে পারছো কিনা সেই জিনিসটা বলবে। দেখো এটা কিন্তু 23 চলে আসছে, ঠিক আছে? আশা করি তোমরা নিজেরা ট্রাই করবে, আর আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ওটা পড়ে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বর কোন মশার কামড় হয়? এশিয়ার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু একটা সমস্যার কারণ। আমাদের বলতে হবে কোন মশার কামড়ে হয়। এশিয়ান টাইগার মশা, নাকি এডিস, নাকি কিউরেস, নাকি অ্যানোফিলিস? সঠিক উত্তর এডিস মশা। এডিস মশার কামড়ে এই ডেঙ্গু জ্বর হয়। আর তোমরা যদি মনে রাখো, এই অ্যানোফিলিস মশা বা স্ত্রী অ্যানোফিলিস মশা, এর কামড়ে কিন্তু তোমাদের ম্যালেরিয়া রোগ হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা এর কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, এটা তোমরা মনে রাখো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এমএস ওয়ার্ড এ যদি নথি বা ডকুমেন্ট নির্বাচন করার সময় কোন শর্টকাটে, মানে আমরা একসাথে যে এমএস ওয়ার্ডে সিলেক্ট করি, সেটা কোন শর্টকাট ব্যবহার করে আমরা সিলেক্ট করি? কন্ট্রোল A, কন্ট্রোল C, নাকি কন্ট্রোল X, নাকি কন্ট্রোল V? দেখো সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল A। আমরা কন্ট্রোল A দিয়ে কিন্তু কোনো ডকুমেন্টকে আমরা পুরোপুরি একসাথে সিলেক্ট করে ফেলি। সেরকমই কন্ট্রোল C তে কি কাজ হয়? কন্ট্রোল C তে কপি হয়। কন্ট্রোল X এ কি হয়? কন্ট্রোল X এ কাট হয়, আর কন্ট্রোল V তে পেস্ট হয়। আশা করি তোমরা জানো। পরের প্রশ্ন দেখো, অপটিক্যাল ফাইবার নিচের কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার নিচের কোন নীতিতে কাজ করে? বিক্ষেপণ, ব্যতিচার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, নাকি প্রতিসরণ? দেখো এগুলো কিন্তু বাছাই করা প্রশ্ন আমি নিয়ে হাজির হচ্ছি, যাতে তোমাদের এনটিপিসি পরীক্ষা সব থেকে ভালো প্রিপারেশন যাতে হয়ে থাকে। তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মতামত জানাবে। এখানে দেখো অভ্যন্তরীণ নীতি বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই এর জন্যই কিন্তু এই অপটিক্যাল ফাইবারের নীতি সেটা কিন্তু হয়। অপটিক্যাল ফাইবারের নীতি এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই হয়, বা ইন্টারনাল রিফ্লেকশন বলতে পারো তোমরা।
এবার একটা জিআই এর অঙ্ক দেখবো। বলছে যে এই যে এটার তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে? জি, তারপরে কে, ও, তারপরে কি ডব্লিউ। তো জি, জি হচ্ছে 7 নম্বর প্লেস ভ্যালু, কে হচ্ছে 11, 7 11 15, 7 11 মানে 4-এর ডিফারেন্স, এখানেও 4-এর ডিফারেন্স, তার মানে 15 আর 4 19, 19 কোন সংখ্যা? 19 এস দিয়ে। তার মানে দুটো সংখ্যা আছে, দুটো অপশন আছে, বি আর ডি, দুটো এস দিয়ে শুরু। আমার এস দিয়ে শুরু হবে, ঠিক আছে। কিন্তু লাস্টে দেখো 64, এখানেও 64, মানে আমার লাস্টের দুটো দেখার দরকার নেই, পরেরটা দেখলেই হয়ে যাবে, ইউ আর ভি আছে। দেখো পরেরটা যদি দেখি, এই দেখো এখানে দেখো জি, কে 4 ডিফারেন্স, তারপরে ও 4-এর ডিফারেন্স, এস আসলো, ঠিক আছে। কে থেকে যদি আমরা এফ এ যাই, -5-এর ডিফারেন্স। এফ থেকে যদি এ তে যাই, এফ হচ্ছে 6, 6 এ হচ্ছে 1, মানে -5 কমে গেল। এ থেকে আবার যদি -5-এ যাই, ভি আসবে। তাহলে কোন অপশনটা আছে দেখো তো, এই যে এস ভি। আমার শুধু সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ডটা করলেই কিন্তু পেয়ে যাবো। তাহলে এইটা কারেক্ট। আমাদের শুধু দেখতে হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা, 64 সব কটাতেই রয়েছে। বোঝা গেল? পরেরটা দেখি চলো। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ কর মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স, সরি প্রত্যক্ষ কর, আমি ভুল বললাম। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট ট্যাক্স কোনটা? পরিষেবা কর, বিনোদন কর, কর্পোরেট ট্যাক্স নাকি বিক্রয় কর? কোনটি ডাইরেক্ট ট্যাক্স বলছে? ডাইরেক্ট ট্যাক্স কোনটি? সঠিক উত্তর হবে তোমাদের কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স কিন্তু ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। দেখো আমরা আরো কয়েকটি প্রত্যক্ষ করের উদাহরণ দেখব। আয়কর, এটা প্রত্যক্ষ করের উদাহরণ। আয়কর বিভাগ দ্বারা এই ট্যাক্স কিন্তু নেওয়া হয়, এটা ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। কর্পোরেট ট্যাক্স এইমাত্র দেখলে, এটা একটা প্রত্যক্ষ কর মানে ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেশন বা এমএনসি তে কাজ করে থাকবে, দেখবে যে তোমাদের স্যালারি স্লিপ থেকে কর্পোরেট ট্যাক্স কিন্তু প্রত্যেক মাসে কেটে নেওয়া হয়, এটা ডাইরেক্ট ট্যাক্স। সম্পদ কর বা প্রপার্টি রিলেটেড কর, অ্যাসেট ডিউটি, উপহার কস্ট, আর হচ্ছে ফিঞ্চ বেনিফিট ট্যাক্স। এইটা একটু নতুন। ফিঞ্চ বেনিফিট ট্যাক্স কি? এটা রাজ্য সরকার নিয়ে থাকে। ফিঞ্চ বেনিফিট ট্যাক্স যখন কোনো নিয়োগকর্তার দ্বারা প্রদেয় এবং কর্মচারী ফিঞ্চ সুবিধা গ্রহণ করে, তখন এই রাজ্য সরকার এই ফিঞ্চ বেনিফিট ট্যাক্সটা কিন্তু সেই রাজ্য সরকারের কর্মচারীকে দেয়। এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। তোমরা চিন্তা করবে না, পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ এ কিন্তু তোমরা এইটা ডাউনলোড করে তোমরা একবার করে রিভিশন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলেই থাকবে ফ্রি পিডিএফ, আমি পিন করে দেবো, নিয়ে নেবে। এবার হলো প্রত্যক্ষ কর, সেরকমই ডাইরেক্ট ট্যাক্স যেমন দেখলাম, এবার আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দেখি। কিছু ইনডাইরেক্ট ট্যাক্স দেখি। দেখো বলছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ ট্যাক্স কোনগুলো? আবগারি শুল্ক, বিক্রয় কর, শুল্ক মানে আমদানি বা রপ্তানি যে শুল্ক, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মানে পরোক্ষ ট্যাক্স। বিনোদন কর, পরিষেবা কর, খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, বাছাই করা একটা প্রশ্ন। এর সাথে আমরা এতগুলো ইনফরমেশন দেখলাম। প্রত্যক্ষ করের কতগুলো দেখলাম: আয়কর, কর্পোরেট ট্যাক্স, অ্যাসেট ডিউটি, সম্পদ কর, উপহার কর, ফ্রিঞ্জ বেনিফিট, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। পরোক্ষ কর দেখবো আবগারি শুল্ক, বিক্রয় কর, শুল্ক, বিনোদন কর, পরিষেবা কর, এগুলো হচ্ছে আমার পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের স্তরকে কি বলা হয়? পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের স্তরকে, পৃথিবী পৃষ্ঠ এরকম হয়, তা আমরা তো পৃথিবী পৃষ্ঠেই থাকি, এই স্তরটাকে আমরা কি স্তর বলি? ভূত্বক বলি। এখানে অপশন ছাড়াই তোমরা মনে করে দিতে পারবে। এই এখানে 4টে অপশনের মধ্যে ভূত্বক হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের স্তরকে বলা হয় ভূত্বক। আচ্ছা, আমরা কিছু আরো জিনিস দেখবো, অ্যাডিশনাল ইনফরমেশন দেখবো, ঠিক আছে। এই জন্যই কোশ্চেনটা কিন্তু রাখা। এই যে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের যে স্তর, সেটা আমরা ভূত্বক, এই অপশন গুলো যেগুলো রয়েছে আমরা বাকিটা দেখবো। দেখো, ভূত্বক হচ্ছে পৃথিবী পৃষ্ঠের একদম উপরের স্তর, যেটা কঠিন, এবং এটা হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত পুরু। মহাদেশে মহাসাগরের যেখানে পুরু 5 কিলোমিটার কম থাকে, আর মহাদেশে এটা 30 কিলোমিটার পর্যন্ত পুরু। ভূত্বক, ভূত্বকের ঠিক নিচে রয়েছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডল, এদের ঘনত্ব হচ্ছে প্রায় 3.4 গ্রাম/ঘন সেমি কিউব। এটা এটা ও লেখা হয়েছে, এটা সেমি কিউব, ঠিক আছে। গুরুমণ্ডলের ঘনত্ব। গুরুমণ্ডলের ঠিক নিচে আছে কেন্দ্র বা কোর।
এটি পৃথিবীর সব থেকে ভেতরের অংশ এবং যেখানে পৃথিবীর ঘনত্বের মান 13 গ্রাম প্রতি সেমি কিউব। ঠিক আছে, এবার আরো কিছু উপাদান আমরা দেখবো যেগুলো পৃথিবী পৃষ্ঠে আমরা দেখেছি বেশি পরিমাণে পাওয়া যায়। দেখো, এই পৃথিবী পৃষ্ঠের উপাদানের মধ্যে বেশি পরিমাণে সবচেয়ে বেশি আছে কিন্তু অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট আছে? 46% কিন্তু আমরা অক্সিজেনকে দেখি। সেরকমই সিলিকাকে আমরা দেখি হচ্ছে 27%, অ্যালুমিনিয়ামকে দেখি 8.1, আয়রন 5%, সবই কিন্তু এটা পার্সেন্টে। সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, আর বাকি যেটা রয়েছে 1.5% রয়েছে। এটি পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত যে মৌলের আনুমানিক পার্সেন্টেজ কিন্তু এই। পরের প্রশ্ন দেখব, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লব মানে গ্রিন রিভলিউশন, এই সবুজ বিপ্লবের জনক কে? ভারতের সবুজ বিপ্লবের জনক হলো এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন হচ্ছে সবুজ বিপ্লবের জনক। দেখো, আরো কিছু আমরা ইনফরমেশন দেখি। এই যে গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব, সেটি শুরু হয়েছিল 1965 সালে। সরি, হ্যাঁ, স্টার্টেড ইন দ্য ইয়ার 1965, 1965 সালে হয়েছিল। সেটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা? সেটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান বা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরীক্ষা হলে কিন্তু বহুবার এই প্রশ্নগুলো আসে এবং বাছাই করা প্রশ্ন, এইগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এখানে থার্ড 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছিল 1961 থেকে 1966। এর মধ্যে 1965 সালে কিন্তু এই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন হয়েছিল। তার জনক ছিলেন এম এস স্বামীনাথন। ঠিক আছে, তৃতীয় শতাব্দীতে বাকাতক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তৃতীয় শতাব্দীতে বাকাতক রাজবংশের প্রতিষ্ঠা কে? নাগভট্ট, নাকি বিন্ধ্য শক্তি, নাকি প্রভার সেন, নাকি রুদ্র সেন? দেখো, সঠিক উত্তর কিন্তু বিন্ধ্য শক্তি। এটা একটু আনকমন কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে, সেই কারণে এটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো। এই বিন্ধ্য শক্তি কি ছিলেন? ইনি ছিলেন তৃতীয় শতাব্দীর বাকাতাক রাজবংশের প্রতিষ্ঠাতা। বাকাতাক রাজবংশ ছিল ভারতীয় উপমহাদেশের একটি রাজবংশ, যা খ্রিস্টীয় 3য় শতাব্দীর মাঝামাঝি কিন্তু শুরু হয়েছিল। এই বাকাতক রাজবংশ ছিল ব্রাহ্মণ রাজবংশ। ঠিক আছে, সম্রাট বাকাতাক হরিসেনের পৃষ্ঠপোষকতায় অজন্তা গুহা যে চিত্রগুলো তার সময় আঁকা হয়েছিল, সেটা কিন্তু ইউনেস্কোর বিশ্ববাহী একটা স্থান, ঐতিহ্যবাহী স্থান। ঠিক আছে, প্রথম নাগভট্ট ছিলেন একজন ভারতীয় রাজা, যিনি গুর্জর সম্রাটের প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠা করেছেন। এই যে নাগভট্টের অপশনে তোমরা পেয়েছো, প্রথম নাগভট্ট, উনি ছিলেন প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেখবো। দুটি কল T1 T2 যথাক্রমে 2 ঘন্টা ও 3 ঘন্টা, এটা 3 হবে, হ্যাঁ, 3 ঘন্টার একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি তাদের নির্গম নল ও খোলা হয়। তিনটি একসাথে 6 ঘন্টায় পূরণ করে দেয়, 6 ঘন্টায় পূরণ করে। সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে? আচ্ছা, দেখো, প্রথম যে নলটা সেটা হচ্ছে T1। ঠিক আছে, এই T1 কতক্ষণে করছে? T1 করছে 2 ঘন্টায় ট্যাঙ্ক ফুল করে দিচ্ছে। যে আরেকটা নল আছে T2, ও 3 ঘন্টায় করে। এখানে আমার লিখতে একটু ভুল হয়েছে, টাইপিং এ ভুল হয়েছে, এটা 3 ঘন্টায় হবে। ঠিক আছে, 3 ঘন্টায় করে। এবার আরেকটা নল আছে যেটা T3, এ কিন্তু খালি করে। এ খালি করে কত? সরি, এর 3 থ্রি না, 3টে নলই একসাথে খোলা হয়েছে, তবে 3টি নল একসাথে 6 ঘন্টায় ট্যাঙ্কটিকে পূরণ করতে পারে। আচ্ছা, এটা খালি করে এমন একটা নল প্লাস আরো দুটো নল, মানে T2 আর T3, T1, এরা তিনটেই একসাথে 6 ঘন্টায় করে দিচ্ছে। তাহলে T3 নলের কত সময় লাগবে? আচ্ছা, এর যদি লসাগু হয়, লসাগু কত হচ্ছে? 6 হবে লসাগু। 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 2, 1। তাহলে ভরছে কতক্ষণ? 3 আর 2 5, এই 5টা ভরছে, কিন্তু আলটিমেটলি ভরছে কত? 1। তার মানে কত কম হয়ে যাচ্ছে? -4। এই -4টা তো কম হয়ে যাচ্ছে, এটা খালি হয়ে যাচ্ছে। এই T3 ট্যাঙ্কটা তার মানে এটা খালি করছে এই 4। তাহলে যদি সবকটা ভরতেই থাকে, মানে এই 6 অংশটা ভর্তিই থাকে, T3 যদি চালিয়ে দেয়, তো বলছে যে T3 কল কত সময় লাগবে খালি করতে। তাহলে কত সময় লাগছে তোমরা দেখো। এই যে 6/4 কাটাকুটি যদি করি, কত হচ্ছে? 3/2, 3/2। তাহলে এই যে 3/2 ঘন্টায় তাহলে খালি হয়ে যাবে পুরোটা, পুরো ভরা ট্যাঙ্ক খালি হয়ে যাবে। দেখে নাও তোমরা, এখানে লসাগু করলাম 6,
প্রথম দুটো নল ভরছিল, তাই 3 আর 2 এদের 5, আর এটা খালি করছে মানে ভরে আবার একটা খালি হয়ে তাই 1 জমছে, তার মানে কত হচ্ছে 4 খালি হয়ে যাচ্ছে। এখন যদি সম্পূর্ণ ট্যাঙ্কটা 6 অংশ 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এই সম্পূর্ণ লাস্ট যে T3 সেটা 3/2 ঘন্টা এটা খালি করে দেবে। ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে তোমরা, কিন্তু একবার নিজেরা প্র্যাকটিস করে নেবে। এখানে বলছে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা গণনা করো। ত্রিভুজ দেখো, এখানে যদি গুণ, এটা 1, এটা 2, এটা 3, 4, আর এই গোটা এটা একটা 5, 6, গোটা একটা 7, গোটা একটা 8, এই একটা হচ্ছে 9, আচ্ছা এই একটা হচ্ছে 10, এই যে 10টা আছে। তোমরা নিজেরা কমেন্টে জানিও তোমাদের কাউন্ট কত হলো। 10টা ত্রিভুজ আছে এর মধ্যে। ঠিক আছে। ওহো, হ্যাঁ ঠিক আছে, 10টা ত্রিভুজ আছে। প্রশমিত চুনের রাসায়নিক নাম কি? প্রশমিত চুনের রাসায়নিক নাম কি? 4টে অপশন: ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, নাকি ক্যালসিয়াম বাইকার্বনেট। প্রশমিত চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে প্রশমিত চুন, বা এর নাম CaOH এর হোল 2 হচ্ছে সংকেত। দেখো ইনফরমেশন গুলো দেখো, রাসায়নিক ফর্মুলা কি CaOH এর হোল 2, যা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে প্রশমিত চুনের রাসায়নিক নাম। এরা যখন জলের সাথে বিক্রিয়া করে, দেখো CaO পলিচুনের সাথে যখন জল বিক্রিয়া করছে, তখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু উৎপন্ন হয়। কি কাজে লাগে? প্লাস্টার করতে লাগে, বিভিন্ন বিল্ডিং এর সিমেন্টের জন্য লাগে। ঠিক আছে, রাসায়নিক কাজেও লাগে। নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি হাইকোর্টকে লেখ জারি করার ক্ষমতা দেয়? দেখো যে কটা ধারা রয়েছে এর মধ্যে মৌলিক অধিকারের সম্পর্কিত ধারা জারি করে হাইকোর্ট, মানে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট জারি করে লেখো। আর হাইকোর্ট কত নম্বর ধারা জারি করে? হাইকোর্ট 226 নম্বর ধারায় জারি করে লেখো। তাহলে উত্তর হচ্ছে হাইকোর্টের লেখো জারি করে 226 নম্বর ধারায়। কিছু ডিটেলস দেখবো। দেখো 226 নম্বর ধারায় কিন্তু উচ্চ আদালতকে লেখো জারি করার ক্ষমতা আছে। আর 214 নম্বর ধারায় কিন্তু বলছে যে রাজ্যগুলির একটি উচ্চ আদালত থাকবে। 231 নম্বর ধারায় বলছে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে হবে। আর 32 নম্বর ধারা তো তোমাদের বলেই দিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি করে, বা মৌলিক অধিকার লঙ্ঘন হলে সুপ্রিম কোর্টেও যেতে পারো, তোমরা হাইকোর্টেও যেতে পারো। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করবে, আর হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী রিট জারি করবে। দেখো এবারে দেখো, জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কোশ্চেন। জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। আবার একটা রিজনিং করবো আমরা। বলছে একটি 8 তলা বিল্ডিং রাকেশ আর রমনের বাড়ি। আচ্ছা 8 তলা বিল্ডিং, বিল্ডিং এর সবচেয়ে নিচের তলা 1, আর সব থেকে উপরের তলা 8, না 1 2 3 4 করে 8খানা তলা আছে। রাকেশের বাড়িটা রমনের ঠিক তলার উপরে, রমনের বাড়ির তলার উপরে রাকেশ থাকে। প্রত্যেকদিন রমনকে তার ছেলেকে কাছে স্কুলে দিয়ে আসার জন্য 3 তলা নামতে হয়। আচ্ছা রমনকে তাহলে 3 তলা নামতে হয়, তাহলে রমন 4 তলায় থাকে। দেখো রমেন তার মানে 4 তলায় থাকে, তাহলে রমেনকে তো 3টে তলা নামতে হয়, 1 2 3টে তলা নামে, তার মানে রমন। আবার আগের লাইনে পড়লাম যে রমেনের ওপরে, এই যে রাকেশের বাড়িটা রমনের ওপরে তলার ঠিক ওপরে, তার মানে রমন 5 নম্বর তলায় থাকবে। এই যে সরি, রাকেশের বাড়িটা, রাকেশ 5 নম্বর তলায় থাকবে, রমন 4 নম্বর তলায় থাকলে তার উপরের তলায় 5 নম্বর। প্রশ্ন বলছে রাকেশ কোন তলায় থাকে, এই যে 5 নম্বর তলায় থাকে, 5 হবে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? পরের প্রশ্ন দেখো, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কি বলছে, এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ যথাক্রমে 16 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যথাক্রমে বলে দিয়েছে তাদের সময়, কিলোমিটার, মানে একটা 16 কিলোমিটার আর একটা হচ্ছে 10 কিলোমিটার। স্থির জলের গতিবেগ, যখন স্থির জলে নৌকার গতিবেগ বার করতে বলে, তখন হচ্ছে দুটো যে গতিবেগ রয়েছে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমার বেরিয়ে যায়। 16 আর 10 কত হচ্ছে 26, 26কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 13, তাহলে 13 হচ্ছে নৌকার স্থির জলের গতিবেগ। ঠিক আছে, এই যে অপশন বি, 13 হচ্ছে নৌকার স্থির জলের গতিবেগ। ঠিক আছে, খুবই সহজ একটি অঙ্ক।
13 কিলোমিটার প্রতি ঘন্টায়। পরের প্রশ্ন দেখো, বলছে যে সব শিলা হয় পাহাড়, কি সব পাথর হয় নুড়ি, আবার কিছু নুড়ি পাহাড় হয়। এই যে বিবৃতি অনুযায়ী একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখো এই সিদ্ধান্ত অনুযায়ী বলছে যে কোনটা ঠিক। দেখো আমরা ছবিটা আঁকবো, ছবিটা যদি আঁকি, এই যে সব শিলা হয় পাহাড়, এই যে রক শিলা, পাহাড় হলো। কিছু পাথর হয় নুড়ি, এই যে স্টোনস, কিছুটা নুড়ি হলো। আবার বলছে কিছু নুড়ি মানে কিছু এই পেবেলস আবার পাহাড় হয়, এই যে পাহাড় হয়েছে। এই হচ্ছে ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার সিদ্ধান্ত আমরা দেখব, দেখি কি সিদ্ধান্তের কথা বলছে। কিছু শিলা হয় পাথর, আচ্ছা দেখি। কিছু শিলা মানে হচ্ছে পেবেলস, পাথর, এই যে পাথর বা সরি, পাথর হচ্ছে স্টোনস। তাহলে কিছু শিলা, শিলা হয় পাথর, সব শিলা পাহাড়, এই যে রক্স, এই যে শিলা। তাহলে এই শিলা পাথর না, কোনোভাবেই হচ্ছে না, কারণ এটার সাথে এদিকে রয়েছে। হলেও হতেও পারে, আচ্ছা, কিন্তু হবে না। এটা হচ্ছে না, অপশন বিটা দেখি, মানে সিদ্ধান্ত 2 নম্বর বলছে কোনো নুড়ি শিলা নয়। নুড়ি এই পেবেলস, বলছে পেবেলস শিলা নয়। শিলা মানে রক এখানে রয়েছে, রকের ছবিটা যদি আমি এদিকে আঁকতাম তাহলে রক হলেও হতে পারতো। তাহলে আমার সিদ্ধান্ত 1-এর থেকে সিদ্ধান্ত 2 বেশি স্ট্রং লাগলো, কেন এটা হওয়ার চান্স বেশি 2 নম্বর সিদ্ধান্তটা। তাই এখানে দেখি সিদ্ধান্ত 2 অনুসরণ করে কিনা। হ্যাঁ, আচ্ছা, আর পরে প্রশ্ন চলে গেল। সিদ্ধান্ত এখানটায় আমরা কিন্তু লিখবো যে কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না, যেহেতু আমার এখানে এই অপশনটা রয়েছে, কোনো সিদ্ধান্ত অনুসরণ করে, হলেও হতে পারে এরকম ভাবছি। দেখো কোনো অপশনটাই কিন্তু প্রপার যাচ্ছে না, তাই আমরা কিন্তু মার্ক করব সিদ্ধান্ত 1 অথবা 2 কোনোটা অনুসরণ করছে না, আমরা এটাই মার্ক করবো, ঠিক আছে। চলো পরের প্রশ্নটা দেখি। নিচের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? ভাইরাস দিয়ে তৈরি নয় কোনটা? কলেরা, জলবসন্ত, হেপাটাইটিস নাকি হাম? মানে চারটে অপশনের মধ্যে একটাই ভাইরাস দ্বারা, বাকি ভাইরাস ছাড়া কয়েকটি রোগের নাম রয়েছে, আমরা দেখব। কলেরা হচ্ছে এই ভাইরাস দ্বারা সৃষ্ট নয়, কারণ কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি নামক একটা ব্যাকটেরিয়া বা মাছি দ্বারা সৃষ্টি, হ্যাঁ, সেটা ভাইরাস দ্বারা নয়। বাকি যে রয়েছে জল বসন্ত, হেপাটাইটিস, হাম, এরা হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্টি। দেখো জল বসন্ত কি? জল বসন্ত ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে তৈরি, হেপাটাইটিস হচ্ছে কিছু ভাইরাস, আর হাম তো হচ্ছে মডলি ভাইরাস, সরি মরবিলি ভাইরাস, ঠিক আছে। তাহলে কলেরা হচ্ছে ভাইরাস দ্বারা সৃষ্ট নয়, ভিব্রিও কলেরি এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চলো পরের প্রশ্ন দেখছি। একজন শিক্ষার্থী 10টি সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুল করে 46-এর জায়গায় 64 লিখেছে। হ্যাঁ রে, 66 জায়গায় সে ভুল করে 64 লিখে ফেলেছে, গড়ও ভুল চলে এসেছে, গড় 50 এসছে। এইবার সঠিক গড় কত? তার মানে সে 46-এর জায়গায় 64 লিখেছে, তাহলে গড় এসছে, তাহলে নিশ্চয়ই গড় বেশি এসেছে, তাই তো। তাহলে কত বেশি সে লিখে ফেলেছিল? 64 থেকে 46 বিয়োগ করতে হবে আমার, 8, 18। তার মানে সে 18 বেশি লিখে ফেলেছিল। 18, এখানে কটা সংখ্যা আছে দেখো তো, 10টা সংখ্যা আছে, তার মানে বেশি লিখে ফেলেছে বলে এই 18 10টা সংখ্যার মধ্য দিয়ে মাইনাস হয়ে যাবে তাদের গড়টা, মানে 1.8 মানে 1.8 এই 10টা সংখ্যার উপর দিয়ে কমে যাবে, যেহেতু ওটা বেশি করে ফেলেছিল ভুল করে। তাহলে যদি 1.8 এর কমে যায়, তাদের গড় তো ছিল 50, তার 50 থেকে আমি 1.8 বাদ দেবো, কত হবে? 48.2 হবে, 48.2 হবে। এটা হয়ে যায় অপশন এ। বোঝাতে পেরেছি? আমার সব গুণ করতে গেলে আমার টাইম চলে যাবে ভাই, পরীক্ষা হলে তোমাদের টাইম সেভ করতে হবে। চলো পরের প্রশ্ন দেখো, পিডিএফ দেওয়া থাকবে, তোমরা নিজেরাও একবার প্র্যাকটিস করে নেবে। বিবৃতি বলছে একটি চাকরির বিজ্ঞাপনে দেখানো হয়েছে প্রার্থী অবশ্যই তার চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে, মানে চমৎকার যোগাযোগ দক্ষতা মানে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল, এবং একটি দ্বিচক্রযান মানে এখানে বাইক থাকতে হবে, 2 চাকার ভেহিকেলস থাকতে বলছে। এটা বিবৃতি। এই বিবৃতি থেকে কি অনুমান করছে? এই কাজের জন্য প্রচুর ভ্রমণের প্রয়োজন হবে,
নাকি এই কাজের জন্য ইংরেজি এবং স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক? দেখো, বিজ্ঞাপনে বলছে প্রার্থীকে অবশ্যই চমৎকার যোগাযোগ দক্ষতা মানে হচ্ছে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। একবারও বলেনি যে সেটি ইংরেজি ভাষায় নাকি স্থানীয় ভাষায়, জাস্ট বলে দিয়েছে যে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল। ওকে, কিন্তু আর একটা অপশন ওয়ান বলছে যে কাজের জন্য প্রচুর ভ্রমণ মানে প্রচুর জায়গা যেতে হতে পারে, সেই জন্যই তো এখানে বলছে একটি দ্বিচক্র যান মানে হচ্ছে টু হুইলার্স থাকতে হতে পারে। টু হুইলার্স আছে বলেই তাকে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হবে। তাহলে অপশন ওয়ান বা অনুমানটা কিন্তু আমার বেশি কারেক্ট লাগছে। অপশন দেখি, এক বা দুই উভয়ই অন্তর্নিহিত নয়। আচ্ছা না, শুধুমাত্র এক অনুমান অন্তর্নিহিত, মানে আমার এটা যেটা কারেক্ট লাগছে শুধুমাত্র একটা বেশি, অনুমান দুই তো যাচ্ছে না, আমার এক অনুমানটা লাগছে, অপশন বি কিন্তু কারেক্ট লাগছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবো। হুম, সঞ্জনা উত্তর দিক থেকে 70 মিটার হেঁটেছে। আচ্ছা, যেভাবে পড়ছে আমি সেইভাবেই করি। উত্তর দিক থেকে যাচ্ছে 70 মিটার। দেখি এখানে লাইন ড্র করা যায় কিনা। হুম, দাঁড়াও। তাহলে উত্তর দিকে সে 70 মিটার গেছে, ভালো। তারপর সে ডান দিকে ঘুরে গেছে, ডান দিকে ঘুরে 50 মিটার হেঁটে গেছে। চলো, ডান দিকে ঘুরে গেল, 50 মিটার হেঁটে গেল। আবার সে ডান দিকে ঘুরে গেছে, 70 মিটার গেছে, মানে 70 মিটারই হেঁটেছিল, মানে আবার সে 70 মিটার এতটা আসবে নিশ্চয়ই। সেই সূচনা বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে আছে? আচ্ছা, সূচনা বিন্দু থেকে সে কোন দিকে আছে, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ছিল। এইখান থেকে তার মানে সে কোন দিকে আছে, এই দিকে আছে, আর কত দূরে আছে। এটা হচ্ছে 70 বলেছিল, 70 মিটার উত্তরে হেঁটেছিল, তারপরে সে ডান দিকে ঘুরে 50 মিটার গেছে। এটা তো আমার 50 মিটার। তার মানে সে এই বিন্দু রেসপেক্টে সে কিন্তু এই দিকে আছে, মানে পূর্ব দিকে আছে। ভালো করে দেখো, কালার চেঞ্জ করে তোমাদের দেখাই। এটা হচ্ছে পূর্ব দিকে, তার মানে পূর্ব দিকের অপশন দেখো একটা মাত্রই আছে এখানে, 50 মিটার পূর্ব দিকে আছে। তাহলে আমরা অপশন এ কে কারেক্ট হিসেবে বেছে নেবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো, 50 মিটার পূর্ব দিকে তার মানে কারেক্ট হলো। এবার 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিল্প বিপত্তি ঘটায় এবং দুর্ঘটনাও ঘটায়? দেখো, চারটে অপশন আছে, গোলমাল এবং কম্পন। শিল্প বিপত্তি মানে ইন্ডাস্ট্রিয়ালের যে আহ, বিপত্তিগুলো যে আছে সেইগুলো ঘটায়। আলো ও বায়ু চলাচলের অভাব, নাকি তাপ এবং আর্দ্রতা, নাকি সবগুলো? আমরা দেখব যে শিল্পে যে বাধা বিপত্তিগুলো আসছে, যা দুর্ঘটনাগুলো ঘটছে, সেগুলো ওপরের এই সব কটা কারণের জন্যই কিন্তু এই এই বিপত্তিগুলো কিন্তু হচ্ছে। পরের প্রশ্ন দেখো, একটি দেওয়ালের আয়তন বলছে কত, এই যে এইটা এত ঘন সেমি, এর উচ্চতা প্রস্থের 6 গুণ। আচ্ছা, উচ্চতা এক্স যদি ধরি, উচ্চতা এবং এর উচ্চতা এর প্রস্থের 6 গুণ। আচ্ছা, উচ্চতা 6x, প্রস্থ তার মানে এক্স, এবং দৈর্ঘ্য তার উচ্চতার অর্ধেক। আচ্ছা, এটার উচ্চতা যদি এটা হয়, এর অর্ধেক 3x দৈর্ঘ্য। ঠিক আছে, প্রাচীরের প্রস্থ কত? প্রস্থ যেটা আমরা এক্স ধরেছি, এটা বার করতে বলেছি। আর একটি দেওয়ালের আয়তন মানে হচ্ছে LBH, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়, এখানে ঘন সেমিতে আছে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করি, 3×6 = 18 x কিউব, 18 x কিউব, এটা সমান সমান কত বলে দিয়েছে আমাকে, এই অ্যামাউন্টটা 958। এখান থেকে তোমরা এক্স এর মানটা বার করে নেবে। ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক রইলো, বাড়িতে করবে। অত অ্যান্সার হলো কমেন্টে জানালা। আমি তোমাদের উত্তরটা বলে দিলাম, 11 সেন্টিমিটার হবে ওই এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, চলো পরের দেখো, সুলতান জোহর কাপ কোন খেলার টুর্নামেন্ট? কোন খেলার টুর্নামেন্ট এই সুলতান জোহর কাপ? চারটে অপশন, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, নাকি হকি? সঠিক উত্তর হকি। হকি খেলা হচ্ছে এই সুলতান জোহর কাপ টুর্নামেন্টের
কিন্তু অন্তর্গত বা হকি টুর্নামেন্টে এই সুলতান জোহর কাপ টুর্নামেন্ট হয়। দেখো আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখব। এই যে সুলতান জোহর কাপ, এটা হচ্ছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত 21 অনূর্ধ্ব পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট। ঠিক আছে, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। 2011 সালে হয়েছিল, যেখানে 5টা দল বিজয়ী হয়েছিল। গ্রেট ব্রিটেন ছিল সব থেকে মানে ওই টুর্নামেন্টের সব থেকে হাইয়েস্ট উইনার, যারা 3বার টুর্নামেন্ট জিতেছে। ভারত, অস্ট্রেলিয়া 2বার করে এই সুলতান জোহর কাপ জিতেছে। জার্মানি এবং মালয়েশিয়া এরা 1বার করে এই সুলতান জোহর কাপ জিতেছে। সুলতান জোহর কাপ ওই হকি খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে তোমাদের মালয়েশিয়ায় হয়। এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা দেখলে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে ধারা 17-তে যে বিলোপ বিষয়টি আলোচনা করেছে সেটি কি? 17 নম্বর ধারা অনুযায়ী কোন জিনিসটা বিলোপ বা বাদ দেওয়া হয়েছে? সতীদাহ প্রথা, দাসত্ব, নাকি অস্পৃশ্যতা, নাকি উপাধি বা টাইটেল? 17 নম্বর ধারাতে বাদ দেওয়া হয়েছে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি কিন্তু 17 নম্বর উপাধি মানে ধারা 17-তে বাদ দেওয়া হয়েছে। এটা একটা অঙ্ক রয়েছে, প্রথম 10টি প্রাকৃতিক জোড় সংখ্যার গড় কত? প্রথম 10টা প্রাকৃতিক জোড় সংখ্যার গড় যদি এরকম প্রথম 10টা বলে দেয়, তাহলে সূত্র হচ্ছে n+1 হচ্ছে এই সংখ্যার গড়। ঠিক আছে, এখানে 10টা সংখ্যার গড় বলে দিয়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 11। n+1 হচ্ছে এদের গড়, 11 হচ্ছে সঠিক উত্তর। তোমরা যদি এমনি ক্যালকুলেশন করেও জানতে চাও, প্রথম জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10 এইভাবে করে করে 10টা সংখ্যা যোগ করেও দেখতে পারো, কিন্তু পরীক্ষা হলে তোমরা এটা করবে না। তার জন্য কিন্তু মনে রাখবে n+1 এটা হচ্ছে প্রাকৃতিক যোগ সংখ্যার যে সংখ্যাটাই বলবে তার 1 যোগ করলেই ওটা হচ্ছে ওর গড়। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল যেখানে তিনি আইন অমান্য করেছিলেন? বাহ, কোশ্চেনটা দেখো, এখানে একটা জুড়ে দিয়েছে যেখানে তিনি আইন অমান্য করেছিলেন। প্রথম সত্যাগ্রহ, অনেকেই জানে যে প্রথম সত্যাগ্রহ গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ, কিন্তু এর সাথে একটা জিনিস কম জুড়ে দেওয়া হলো যে তিনি আইন অমান্য করেছিলেন। ব্যাস, ছাত্রছাত্রীরা কি হয়, কনফিউজড হয়ে যাবে। পরীক্ষা হলে অলরেডি টেনশনে আছে, ব্যাস হয়ে যাবে কনফিউজ। কিন্তু তোমরা কনফিউজড হবে না, বিষয়টা আজকে দেখে নাও, ডিটেলস আমরা দেখব। চম্পারণই কিন্তু হবে এখানে, চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ, আর গান্ধীজি কিন্তু এখানে আইন অমান্য করেছিলেন এই চম্পারণ সত্যাগ্রহতে। আমরা ডিটেলসে দেখব। দেখো, ও আচ্ছা, এই চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি যারা চালু করা হয়েছিল প্রথম আইন অমান্য আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। বিহারে যে কৃষক উপনিবেশ ছিল সেইখানে কিন্তু এই মানে বিদ্রোহটা হয়েছে। চম্পারণ বিহারেরই একটা জায়গা, আর গান্ধীজি সেই চম্পারণে একটা আশ্রমও বানিয়েছিলেন। কি বলছে, চম্পারণের কৃষকেরা যখন চম্পারণ সত্যাগ্রহের আগে তিন কাঠিয়া ব্যবস্থা ছিল, 3 কাঠিয়া পদ্ধতি ছিল, সেটা অনুসরণ করত। সন্ত রাউত এবং রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণে যেতে রাজি করান। এই যে এনারা, এদের নামটা একটু মনে রাখো, রাজকুমার শুক্লা এবং সন্ত রাউত, এনারা কিন্তু গান্ধীজিকে ইনভাইটেড করেন, চম্পারণে আসে যাতে তিনি জিনিসটা দেখেন এবং কৃষকদের পাশে দাঁড়ায়। এই 3 কাঠিয়া পদ্ধতি আগে অনুসরণ করতেন, তারপরে সেই নিয়েই বিদ্রোহটা শুরু হলো 1917 সালে প্রথম চম্পারণ সত্যাগ্রহ, যেখানে কিন্তু গান্ধীজি আইন অমান্য করেছিলেন। ঠিক আছে, মনে রাখবে তোমরা। চলো পরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতির কতগুলো ভেটো ক্ষমতা আছে? খুব সুন্দর প্রশ্ন, বাছাই করা প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই সেটে রাখা হয়েছে, পুরোটা দেখবে আর পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। কতগুলো ভেটো পাওয়ার রয়েছে রাষ্ট্রপতির? 4টে, 3টে, 2টো, নাকি 5টা? দেখো, রাষ্ট্রপতির ভেটো পাওয়ার আমরা 3টে ভেটো পাওয়ার আছে। আজকে ডিটেলসে দেখবো যে 3টে ভেটো পাওয়ার কি কি। দেখ, অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো, এই 3টে ভেটো আছে। অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো আর পকেট ভেটো। দেখো, হ্যাঁ,
অ্যাবসোলিউট ভেটো কি বলছে? রাষ্ট্রপতি যখন কোনো বিলকে সম্মতি প্রদান করে, সেটা হচ্ছে তার অ্যাবসোলিউট ভেটো। সাসপেন্সিভ ভেটো কি? যে যখন কোনো বিল রাজ্যসভায় বা লোকসভায় যখন সেটা পাস হয়ে যায় এবং রাষ্ট্রপতির কাছে সই করতে অনুমোদন নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আসে, রাষ্ট্রপতি সেটাকে আবার বিবেচনা করার জন্যই কিন্তু বিলটাকে ফেরত পাঠাতে পারে। ১৪ দিনের মধ্যে সেই বিলটা আবার কারেক্ট হয়ে যায়। যদি তখন রাষ্ট্রপতি সই না করে তাহলেও বিলটা কিন্তু চালু হয়ে যায়। তখন রাষ্ট্রপতি সই করুক আর না করুক কোনো কিছুই যায় আসে না। সেটা হলো সাসপেন্সিভ ভেটো। আর পকেট ভেটো কি? বিলের ওপর কাজ না করার রাষ্ট্রপতির ক্ষমতাকে পকেট ভেটো বলা হয়। আরো কিছু ইনফরমেশন আছে, তোমরা এটা পড়ে নেও, দেখো। এই যে ৩ টে ভেটো, অ্যাবসোলিউট, সাসপেন্সিভ আর পকেট। রাষ্ট্রপতি পরিবর্তনের জন্য বিলটি সংসদে, মানে কোনো বিল যদি পাস হয়ে আসে সেটা সংসদে ফেরত পাঠাতে পারেন। এটা হচ্ছে তার অ্যাবসোলিউট ভেটো, ঠিক আছে? পুনর্বিবেচিত হয়ে যখন বিলটা ১৪ দিন পর রাষ্ট্রপতির কাছে আসে তখন রাষ্ট্রপতি সই করুক বা না করুক সেটা আইনে পরিণত হয়ে যায়। তোমরা ডিটেইলসটা দেখে নিও, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্যে চালুক্য রাজ্য আক্রমণ করেন তখন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার দ্বারা তিনি পরাজিত হন? হর্ষবর্ধন পরাজিত হয়েছে কার দ্বারা? ঠিক আছে? মঙ্গলেশ, প্রথম বিক্রমাদিত্য, প্রথম কীর্তিবর্মন নাকি দ্বিতীয় পুলকেশী? দেখো সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কাছে কিন্তু হর্ষবর্ধন পরাজিত হয়। আমরা আরো ডিটেলসে দেখব। দেখো, দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করে যখন তিনি দাক্ষিণাত্যে চালুক্য রাজ্য আক্রমণ করেন। হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্যে চাণক্য রাজ্য আক্রমণ করে তখন দ্বিতীয় পুলকেশী তাকে আটকে দেয়। চাণক্য রাজবংশের কিন্তু রাজা এই দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন যখন এই হর্ষবর্ধন ভারতের দক্ষিণের রাজ্যে তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধন পরাজিত হয় আনুমানিক ৬৩০ খ্রিস্টাব্দে। আনুমানিক ৬৩০ খ্রিস্টাব্দে কিন্তু নর্মদা নদীর তীরে হর্ষবর্ধন পরাজিত হয়ে যায়। আইহোল শিলালিপি কার লেখা? রবি কীর্তির লেখা। তিনি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। তার এই লেখাগুলো থেকে কিন্তু আমরা জানতে পারি যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিল নর্মদা নদীর তীরে ৬৩০ খ্রিস্টাব্দে। কেন পরাজিত হয়েছিল? হর্ষবর্ধন তিনি দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছিলেন এবং সেখানেই শক্তিশালী রাজা দ্বিতীয় পুলকেশী তাকে আটকে দিয়েছিলেন। আমরা চালুক্য বংশের কথা একটু জেনে নিই, যে বংশের রাজা ছিলেন এই দ্বিতীয় পুলকেশী। এই বংশটি ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৭৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু স্থায়ী ছিল। প্রথম পুলকেশী হচ্ছে ওই চাণক্য বংশের প্রতিষ্ঠাতা। তাদের যে রাজধানী ছিল সেটা হচ্ছে বাতাপি বা বাদামি, ঠিক আছে? প্রায় চাণক্যরা প্রায় ২ শতাব্দী ধরে কিন্তু এই দক্ষিণ ভারতে প্রায় রাজত্ব করেছে এবং চাণক্য বংশের পরে যে বংশ সেটা হচ্ছে রাষ্ট্রকূট। চাণক্যদের শেষ যে শাসক ছিল সেটা হচ্ছে দ্বিতীয় কীর্তিবর্মন, যাকে এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দান্তিদুর্গ কিন্তু তাকে হারিয়ে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে। দেখো আমরা কতগুলো ইনফরমেশন জানলাম, দক্ষিণ ভারতের চাণক্য রাজবংশ সম্পর্কে জানলাম, দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জানলাম। একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো ইনফরমেশন পেলাম। পরের প্রশ্ন দেখো, আবার সেই দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে একটা প্রশ্ন। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রথম নরসিংহদেব, প্রথম নাগভট্ট, হর্ষবর্ধন নাকি রামচন্দ্র? দেখো, প্রথম নাগভট্ট ছিল এই প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। আরো দেখো ইনফরমেশন, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম নাগভট্ট। প্রতিহার বংশ হচ্ছে অষ্টম থেকে ১১ শতাব্দী পর্যন্ত ছিল। এরা উত্তর ভারত এবং পশ্চিম ভারত কিন্তু শাসন করেছে এই প্রতিহার বংশ, ঠিক আছে? আর অপশানে যারও ছিল প্রথম নরসিংহদেব, তিনি হচ্ছে পূর্ব গাঙ্গু বংশের উড়িষ্যার এই যে শক্তিশালী সূর্য বংশের ছিলেন প্রথম নরসিংহদেব, যে কোণার্কে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। হর্ষবর্ধনের সম্পর্কে একটু আগেই জানলে, পুলকেশীর কাছে পরাজিত হয়েছিল। তিনি উত্তর ভারতের রাজত্ব করত, দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য পুলকেশীর কাছে পরাজিত হয়। রামচন্দ্র কে ছিলেন? রামচন্দ্র ছিলেন দক্ষিণ ভারতের যাদব বংশের একজন শাসক, যার রাজধানী দেবগিরিতে, যা বর্তমানে মহারাষ্ট্রের একটি অংশ, ঠিক আছে?
এবার একটা অঙ্ক দেখব। 455-কে 4:3 অনুপাতে ভাগ করলে এর দুটো অংশ কত হয়? মেনলি বলছে 455-কে 4:3 অনুপাতে ভাগ করে দাও। 4 আর 3 কত হয়? 7 ভাগ। আর এখানে প্রথম ভাগ হবে 4 ইন্টু 455। কাটাকুটি করো, বলো কত হচ্ছে? 7 দিয়ে কাটলে কত হয়? 7 দিয়ে যদি এটা 455-কে কাটি, 6 7 42, 5 7 35, 65। 65 ইন্টু 4 করো, কত বেরোচ্ছে? 0 হাতে 2, 26 মানে 260। কোন অপশানে আছে 260? এই যে 260, 195 হবে। পরেরটা আমরা করলাম না কেন? অপশানে একটাই 260 রয়েছে, তাহলে দুটো অংশ হবে, একটা 260 আর একটা 195। চলো ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো, জিডিপি কি? খুব সুন্দর প্রশ্ন। দেখো জিডিপি কি? এক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ অঞ্চলে মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবা মূল্য, নাকি বলছে এক বছরের মধ্যে দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য মূল্য? কোশ্চেনের অপশনটা কিন্তু খুব কনফিউজিং দেওয়া রয়েছে, খুব গায়ে গায়ে। দেশের অভ্যন্তরীণ অঞ্চলে উৎপাদিত সমস্ত পণ্য। আচ্ছা, 10 বছরের মেয়াদে উৎপাদিত সমস্ত পণ্য। আচ্ছা দেখো, এটার সঠিক উত্তর হবে, আমরা কিন্তু নাগরিকদের দ্বারা উৎপাদিত কোনো পণ্য জিডিপির মধ্যে বলে না, বলে যে এক বছরের মধ্যে উৎপাদিত অভ্যন্তরীণ অঞ্চলে দেশের মধ্যে যে এক বছরের মধ্যে যেসব পণ্য উৎপাদিত হচ্ছে তার সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মূল্যকে আমরা কিন্তু জিডিপি বলি। এখানে নাগরিকদের দ্বারা কোনো মেনশন নেই। আর 10 বছর তো হবেই না, এই যে 10 বছর। আর এখানে বলেছে এই প্রশ্নটা কি, অপশনটা দেখো, মধ্যবর্তী পণ্য, মধ্যবর্তী হবে না, চূড়ান্ত পণ্য হবে, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের প্রশ্ন দেখো, শীতে মৌসুমে ভারতের উত্তর পশ্চিমে একটি নিম্নলিখিত কোনটির ফলে বৃষ্টিপাত হয়? বাহ, উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে শীতকালে। প্রশ্ন কিভাবে ঘুরে দিচ্ছে দেখো। তোমরা অপশন দেখো, বজ্রপাত নাকি পশ্চিমাবর্তী মৌসুমী বায়ু নাকি পশ্চিমী ঝঞ্ঝা নাকি ক্রান্তীয় ঘূর্ণিঝড়? কার প্রভাবে শীতকালে দক্ষিণ ভারত মানে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর পশ্চিমা ঝঞ্ঝা। আমরা ডিটেলসে দেখবো, অনেকেই এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়েছিলে, ডিটেলসে দেখবো। দেখো, ভূমধ্যসাগর থেকে যে উত্থিত পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু ভারতের উত্তর এবং পশ্চিম সমভূমিতে শীতকালে বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঘূর্ণিঝড়ের সাথে যুক্ত, তাই জন্য এখানে বৃষ্টিপাত হয়। এই যে এখানে তোমার ম্যাপটা দেখতে পারো, এই যে আফ্রিকা থেকে এই যে মেডিটেরিয়ান সি, এখান থেকে কিন্তু এই ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আছে। তোমরা পুরোটা পড়ে নেবে, আর আমার পিডিএফ দেওয়া থাকবে, সেখানে পুরোটাই সম্পূর্ণ থাকবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে ফ্রি অফ কস্ট। এবার একটা সিরিজ দেখব, 68, 62, 50, 32, 8। দেখো সিরিজটা কমে যাচ্ছে ধীরে ধীরে। পরবর্তী টার্মটা আমাদের বলতে বলেছে, কত হবে দেখো। 68 থেকে 62 হলো, কত 6 করে কমলো, তারপরে 12 কমলো, 18 কমলো, 24 কমলো, 30 কমলো। দেখো তো, 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24, 6-এর মাল্টিপলসে আছে, 8 6 30। এইবারে হবে 6 6 36, 36 কমে যাবে, -22 তো ছিল, -36 আরো এর সাথে অ্যাড করে দাও, কত হচ্ছে? আর 58, -58 এলে অপশন এই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতর মধ্যে কোন হিন্দু উৎসব হিন্দু ক্যালেন্ডারের একদম শেষের মাসে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা অনেক ছাত্রছাত্রী দেখেছি ভুল করেছে। শেষ মাসে, আসলে এই যে হিন্দু যে ক্যালেন্ডার রয়েছে সেটা অনেকেই বাংলা মাসের নামগুলো মনে রাখতে পারে না, সেই জন্য যে শেষ মাসের যে কোন উৎসবটা পালিত হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। হোলি, মকর সংক্রান্তি নাকি রক্ষাবন্ধন নাকি দিওয়ালি? আমি দেখো হিন্দু ক্যালেন্ডারটা তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো এখানে সঠিক উত্তর হবে কিন্তু হোলি। আর কিছু পয়েন্ট রয়েছে সেটা দেখো, এখানে মকর সংক্রান্তি কখন পালিত হয়? মকর সংক্রান্তি হচ্ছে মাঘ মাসের শুরু হয় যখন, তখন পালিত হয়। আর শ্রাবণ মাসের শুরুতে বা পূর্ণিমার দিন দেখে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন হয়।
আর দীপাবলি তো জানোই প্রতি বছর কার্তিক মাসের দিকে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডারটা একবার যদি দেখে নাও তোমরা, দেখ এটা হিন্দু ক্যালেন্ডার। এখানে যে মাসগুলো দেখো, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। তাহলে শেষ মাস কোনটা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী? শেষ মাস হচ্ছে ফাল্গুন। ফাল্গুন মাস মেইনলি এই যে ফেব্রুয়ারির 20 থেকে 21শে মার্চ বা 20 মার্চ পর্যন্ত আমরা এই ফাল্গুন মাসটা দেখি। তারপরে তো পয়লা বৈশাখ চলে আসে, মানে এই যে চৈত্র মাস চলে আসে, চৈত্রর পরে বৈশাখ সেকেন্ড মাস। হিন্দু ক্যালেন্ডারটা তোমরা এইভাবে মনে রাখো: চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। ফাল্গুন মাস হচ্ছে শেষ মাস। এই ফাল্গুন মাসেই কিন্তু অনুষ্ঠিত হয় হোলি। দেখো ফেব্রুয়ারি মার্চের নাগাদ হোলি বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এর সঠিক উত্তর এখানে হয়ে যাবে হোলি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের একজন প্রবক্তা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসছে। বিরজু মহারাজ কিসের সাথে যুক্ত, আমরা সেই প্রশ্নটাই এখানে দেওয়া আছে। চারটে অপশন: কত্থক, কথাকলি, কুচিপুড়ি নাকি ওড়িশি। দেখো সঠিক উত্তর কত্থক। বিরজু মহারাজ কিন্তু কত্থক নাচের সাথে যুক্ত। পরের প্রশ্ন, উমেশ সতীশের থেকে বড়, এটা একটা রিজনিং রয়েছে। সুরেশ নীরজের থেকে ছোট, আচ্ছা, কিন্তু উমেশের থেকে বড়। আচ্ছা, আমি বসাতে শুরু করি। উমেশ সতীশের থেকে বড়, তাহলে উমেশ লিখলাম, সতীশের থেকে বড়। আচ্ছা, এই সতীশ নিচে লিখে দিলাম, সতীশের থেকে বড় হচ্ছে উমেশ। ঠিক আছে। সুরেশ নীরজের চেয়ে ছোট কিন্তু উমেশের চেয়ে বড়। আচ্ছা, উমেশের থেকে বড় সুরেশ, তাহলে এখানে সুরেশ লিখি, লিখলাম সুরেশ। কিন্তু সতীশের থেকে সুরেশ নীরজের চেয়ে ছোট। আচ্ছা, নীরজের চেয়ে ছোট, আমার নীরজ নিচে আছে। সুরেশ নীরজের চেয়ে ছোট কিন্তু উমেশের চেয়ে বড়। আচ্ছা, নীরজের চেয়ে ছোট, তার মানে নীরজ আরো উপরে। আচ্ছা, এই হলো নীরজ। নীরজের চেয়ে ছোট হলো। এই যে সুরেশ নীরজের চেয়ে ছোট কিন্তু উমেশের চেয়ে বড়, উমেশের চেয়ে বড় হলো। তরুণ রিতেশের চেয়ে বড় কিন্তু সতীশের থেকে ছোট। এই যে সতীশ এখানে লিখেছিলাম, সতীশের থেকে ছোট কে? তরুণ। লিখলাম তরুণ, লিখে দিলাম তরুণ। রিতেশের চেয়ে বড়, আচ্ছা রিতেশের থেকে বড়, তার মানে রিতেশ আরো নিচে যাবে। দেখো তোমাদের বোঝানোর জন্য এইভাবে মাউস দিয়ে লিখছি, একটু মানিয়ে গুছিয়ে নিও। মনীষ হলো সবার ছোট, আচ্ছা এর নিচে মনীষও আছে, হলো মনীষ লিখে দিলাম। এবার প্রশ্ন বলছে সবচেয়ে বড়কে। দেখো তোমরাই বুঝতে পারবে সবচেয়ে বড় কে। নীরাজ, অপশন বি কারেক্ট আছে, বুঝলে? নীরাজ হচ্ছে সবচেয়ে বড়। ছদ্মবেশী বেকারত্ব বলতে সাধারণত কি বোঝায়? বিপুল সংখ্যক মানুষ যেখানে বেকার থাকে, নাকি বিকল্প কর্মসংস্থান পাওয়া যাচ্ছে না, নাকি শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য, মানে হচ্ছে যেখানে উৎপাদনের দরকারই নেই, মানে উৎপাদনশীলতা কম, শ্রমিক উৎপাদনশীলতা কম। দেখো এটা ছদ্মবেশী বেকারত্ব হচ্ছে যেখানে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। দেখো আরো ডিটেলস আমরা দেখবো, আরো অনেক কিছু বেকারত্ব আছে যেগুলো আমি তোমাদের সেট করার সময় বুঝতে পারলাম। দেখো এখানে আমরা জানি যে মরশুমি বেকারত্ব, কাঠামোগত বেকারত্ব, চক্রীয় বেকারত্ব, প্রযুক্তিগত বেকারত্ব, ঘর্ষণজনিত বেকারত্ব ইত্যাদি এত ধরনের বেকারত্ব হয় ছদ্মবেশী বেকারত্বের সাথে। এটা তোমরা ভালো করে পড়ে নেবে, পিডিএফ এ থাকবে। ভারতীয় সংবিধানের সংসদীয় সরকার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে? সংসদীয় সরকার, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স নাকি জাপান? দেখো সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমকে এই সংসদীয় সরকার নেওয়া হয়েছে। ইউনাইটেড কিংডম থেকে কিন্তু অনেক জিনিস নেওয়া হয়েছে, আমরা দেখবো ডিটেলসে। দেখ ইউনাইটেড কিংডম থেকে কি কি জিনিস নেওয়া হয়েছে, এই যে যেটা পড়লাম, সংসদীয় সরকার নেওয়া হয়েছে, আইনের ভূমিকা নেওয়া হয়েছে, আইনি পদ্ধতি নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ খুবই আসে, একক নাগরিকত্ব নেওয়া হয়েছে, মন্ত্রিসভার গঠন পদ্ধতি নেওয়া হয়েছে, বিশেষাধিকার মূলক লেখ এটাও নেওয়া হয়েছে,
মানে রিটস, সংসদীয় বিশেষ অধিকার, বা এইটাও আসে যে দ্বিকক্ষ বিশিষ্ট। এখানে এইটা আসে যে দুটো কক্ষ, এটাও ইউকে থেকে বা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। আর এই এক সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব, এটাও নেওয়া হয়েছে। আর সংসদীয় সরকার, এই তিনটে কিন্তু বারবার করে আসে, ইউকে থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো পরে দেখবো। খার খার্চি পুজো ভারতের কোন রাজ্যে পালিত হয়? খার্চি পুজো আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা নাকি সিকিম? বলো, তোমাদের মধ্যে বলো তো, কে কে আসামে থাকো, কে কে ত্রিপুরায় থাকো। এই খার্চি পুজো পুজো এটা কিন্তু ত্রিপুরার একটা অনুষ্ঠান। তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো কমেন্ট করবে। দেখো, এই ছিল 45টা প্রশ্ন, টোটাল এনটিপিসির একটা সেট, প্র্যাকটিস সেট বলতে পারো। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করছি 90টা বা 100টা কোশ্চেন আনার, এখানে 45টা কোশ্চেন আনতে পেরেছি। অনেক চেষ্টা করে এই মাউস দিয়ে লিখতে হচ্ছে। আমি আশা করি ইকুইপমেন্ট গুলো জোগাড় করে ফেলবো। অনেক পরিশ্রম করে কিন্তু বেছে বেছে এই কোশ্চেন গুলো আনা। তোমরা একটু লাইক করে দিও, তাহলে তোমাদের এক একটা লাইক কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।